আসসালামু আলাইকুম। আমরা আরএমএফআই এর মডিউল ডি অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট এখান থেকে আমাদের প্রশ্ন হবেই। এই অধ্যায়টা আমরা দেখব, প্রশ্ন হবেই ওই অধ্যায় থেকে, এবং হচ্ছে অনেক সহজ একটি চ্যাপ্টার। এর মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে বেশি জটিল সেটা হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন। জটিল না, ওটা একটু বুঝে বললে আমাদের কাছে সহজ মনে হবে। আর 3 লাইন ডিফেন্স, এটা তো আপনাদের প্রশ্ন। আমি কিন্তু বারবার একই কথা বলি, প্রশ্ন আপনাদের কমন থাকে। আমাদের প্রশ্ন বোঝার ভুলের কারণে কিন্তু এই জিনিসগুলো আমরা হয়রানির শিকার হয়ে থাকি। প্রশ্ন আমাদের বুঝতে হবে, আগে প্রশ্ন ভালো মতো বুঝতে হবে, তারপর উত্তরের ধান্দা করবো আমরা, বা উত্তর লেখার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে এখান থেকে দেখুন, গতবারে যে প্রশ্নটা এসেছে, আমি যদি একটু আবারও দেখাই, যেটা নিয়ে আমি বারবার আপনাদের দেখাই, এটা হচ্ছে দেখুন, একটু খেয়াল করে দেখুন যে এখানে আমাদের যে প্রশ্ন এসেছিল অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, এই অধ্যায়টা এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হবেই। কিন্তু প্রশ্ন খুঁজে পাই না আমরা, যার কারণে কিন্তু হয় না। আমার কথা হচ্ছে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, কারো ওইরকম মুখস্থ থাকবে না, থাকবে না, থাকবে না। আমাদের ব্যবহারিক মেধা অনেক আছে, অ্যাপ্লাই করতে পারবো। যে ছোটবেলা যে পড়ার মেধা, হয়তো আমরা অনেকেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, এখন মুখস্থটা থাকবে না, কারোই থাকবে না। আপনার যত বড় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক না কেন, এখন সে মুখস্থ থাকবে না। এখন আপনার ব্যবহারিক জ্ঞান অনেক আছে, অনেক কিছু আপনি অ্যাপ্লাই করার যোগ্যতা রয়েছে, কিন্তু মুখস্থ করে লেখার মতো যোগ্যতা আপনার কিন্তু হারিয়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে আমাদের সেই মেধাটা। তাই বলি যে একটু বুঝে দেখবেন, আপনি এটা সহজেই চলে যাবেন আর কি। কোনো বই ওষুধ না, কত বুদ্ধি আমার, কোনো বই আমাদের ওষুধ না যে আমার এই বই পড়ে, এই বই পড়ে, এই বই পড়লে পাস হবে, ইয়ে হবে, তা হবে। আপনি এখানে কৌশল জানতে হবে, সোজা কথা শেষ। আমাদের এই কৌশলটা জানতে হবে। আপনাকে, আপনি যদি প্রয়োগ করতে পারেন, ঠিক মতো লিখতে পারেন, তাহলে আপনি পাস হবে। লিখতে না পারলে পাস নাই, কোনো বই আপনার মুখস্থ থাকবে না। তাহলে এখানে দেখুন, খেয়াল করুন যে জিনিসটা আমরা সব ভুগি, এবং আমি যে জিনিসগুলো আগেই বলি, যে আমরা এখানে 4 নম্বর প্রশ্নটা দেখুন, 99তম ব্যাংকিং ডিপ্লোমায় 4 নম্বর প্রশ্নটা বলা আছে, আপনি যদি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে কর্মরত থাকেন, তাহলে 3 লাইন অফ ডিফেন্স 3LOD এর কোন ধাপে অবস্থান করছেন? খেয়াল করে দেখুন, কত চমৎকার একটা প্রশ্ন, এবং সহজে আপনি এটা লিখতে পারবেন। অবশ্যই এই জিনিসগুলো আমরা খালি উকি ঝুঁকি মারি, প্রশ্ন কোন পড়েনি, এই পড়েনি, তার মানে এরকম হয়।
আমাদের বুঝে পড়তে হবে। এখানে কয়টা প্রশ্ন দেখেন, মাত্র 8টা প্রশ্ন আছে। এটা পেপার পত্রিকায় পড়ার মতো একবার ঘটলে আপনার পড়া শেষ। তাহলে এখানে আপনি যদি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে কাজ করেন, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন কোথায় কাজ করে বলুন তো? ব্রাঞ্চে কাজ করে না আপনি হেড অফিসে কাজ করে? রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন হেড অফিসে। হেড অফিসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম জি মঞ্জুর ভাই। আসসালাম, ভালো আছেন? জি হ্যাঁ, আপনার সাথে তো দেখা সাক্ষাৎ নেই অনেকদিন থেকে। ভালো আছেন না? আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। জি জি, এখন আচ্ছা ভালো আচ্ছা। আলহামদুলিল্লাহ। তাহলে থ্রি লাইন অফ ডিফেন্সের মূল কথাটাই হলো ফার্স্ট লাইন, যারা ব্যাংকে ব্রাঞ্চে যারা কাজ করে, প্রথম সারির যোদ্ধা, এরা হচ্ছে প্রথম সারির যোদ্ধা, ব্রাঞ্চে যারা কাজ করে। ব্যাক অফিসে যারা কাজ করে তারা সেকেন্ড লাইনের যোদ্ধা, আর অডিটে যারা কাজ করে তারা হচ্ছে থার্ড লাইনের যোদ্ধা। এটা হচ্ছে ব্রাঞ্চ, এটা হচ্ছে ব্যাক অফিস, এটা হচ্ছে অডিট হচ্ছে তাহলে থার্ড অডিট। তাহলে এখন বলুন, আপনি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে আছেন, তাহলে কোনটার মধ্যে আছেন, কোন স্টেজে আছেন আপনি? তাহলে সেকেন্ডটাতে আছেন না? অবশ্যই সেকেন্ড। সেকেন্ডটাতে আছে। তাহলে এই জিনিসটা জাস্ট ব্যাখ্যা করে এখানে লিখতে হবে যে ফার্স্ট লাইনটা হলো ব্যাংকের ফ্রন্ট লাইনে যারা কাজ করে তারা, সেকেন্ডটা হচ্ছে ব্যাক অফিসে যারা, হেড অফিস থেকে যারা সার্ভিস প্রোভাইড করে তারা, আর 1 এবং 2 কে স্বাধীনভাবে অডিট করে স্বাধীনভাবে কার্য ভুলভ্রান্তি ধরিয়ে দেয় এবং কিভাবে কাজ করলে তারা সঠিকভাবে আমাদের ব্যাংকে কোনো বিপাকে পড়বে না, এই জিনিসগুলো যারা বলে দেয় সেটা হচ্ছে অডিট। অডিট হচ্ছে থার্ড লাইনে পড়ে। তাহলে যেহেতু আমি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে কর্মরত আছি, সেহেতু আমি উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে সেকেন্ড লাইনে আমি কর্মরত আছি। তাহলে কোন ধাপে অবস্থান করছেন? সেকেন্ড ধাপে অবস্থান করছি। এখন এ ধাপের মূল দায়িত্ব কি? এই জায়গা করে গেছে। এখন বলুন সেকেন্ড ধাপের মূল দায়িত্ব কি কি? সেকেন্ড ধাপের মূল দায়িত্ব হচ্ছে ব্রাঞ্চে যারা আছে তাদের সাপোর্ট দেওয়া, তাই না? এটা হচ্ছে মূল দায়িত্ব। একটু মিউট করবেন। আমরা কিন্তু এই জিনিসগুলো একটু করে যদি একটু পড়ি তাহলে আমাদের কাছে সহজ লাগে। তো যাই হোক, তাহলে এখানে আমাদের মূল দায়িত্ব কি? ব্রাঞ্চে যারা আছে তাদের সাপোর্ট দেওয়া, আমাদের কোনো তথ্য ইনফরমেশন আপডেট হলে সেটা আপডেট দেওয়া, সবাইকে আপডেট পৌঁছানো, আরো আমাদের অপারেশনাল বিভিন্ন কাজকর্ম করা, জরুরি কাজকর্ম করা, আরো এরকম তথ্য থাকে। অর্থাৎ আপনার ব্যাক অফিস কি আপনাকে সার্ভিস প্রোভাইড করে, সেই জিনিসগুলো আপনি তুলে ধরবেন। শেষ, একবার বাস্তব উদাহরণটা এখানে তুলে ধরবেন। এইভাবে আমরা এই জিনিসটা কিন্তু অ্যান্সার করতে পারি এবং সেটা কিন্তু এখানে আছে থ্রি লাইন ডিফেন্সের মাধ্যমে। এই যে এটা কিন্তু এই যে থ্রি লাইন অফ ডিফেন্স ফ্রেমওয়ার্ক কিভাবে ঝুঁকি ব্যবস্থা নিশ্চিত করে, এটা কিন্তু এখানে আছে। তারপরে আছে থ্রি লাইন, কিন্তু এর আগে পড়ে আসছি আমরা। এই যে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কে প্রতিরক্ষার 3টি লাইন আলোচনা করুন। এখানে আমরা প্রতিরক্ষার 3টি লাইন আলোচনা করবো, এই আলোচনার মাঝে ওটা আছে। তারপরে দেখুন, খেয়াল করুন, এটা গেল 1 নাম্বার। তারপরে আছে ব্যাংকের সমস্ত কর্মকাণ্ডে অপারেশনাল ঝুঁকি বিদ্যমান। আপনি কি এই উক্তিটির সাথে একমত? মতামতের সপক্ষে আপনার যুক্তি দিন। তাহলে ব্যাংকের যত কাজকর্ম আছে, ব্যাংকের ঝুঁকি তো বিভিন্ন ধরনের থাকতে পারে, তাই না? অপারেশনাল ঝুঁকি, ইন্টারেস্ট রেট ঝুঁকি, মার্কেটের ঝুঁকি, এরকম বিভিন্ন রকম ঝুঁকি থাকে। তাহলে সবগুলো ঝুঁকি কি অপারেশনাল ঝুঁকির সাথে সম্পর্কিত? সবগুলো কাজে যদি সব ব্যাংকের সকল ধরনের ডিপার্টমেন্টে যদি আমাদের কাজ অন্তর্ভুক্ত থাকে, তাহলে কাজ থাকলে অপারেশনাল রিস্ক থাকবে, এটা আপনি মাথায় রাখবেন। যাদের কাজ নাই সেখানে অপারেশনাল রিস্ক নাই, কিন্তু কাজ ছাড়া ব্যাংকে কে আছে? ব্যাংকে ব্যাংকে কাজ ছাড়া তো কেউ নেই। তাহলে সব জায়গায় আমাদের অপারেশনাল রিস্ক আছে। এবং কেন আপনি কি উক্তির সাথে একমত? অবশ্যই একমত। মতামতের সপক্ষে আপনার যুক্তি দিন। তারা মতামতের সপক্ষে যুক্তি দিতে বলছে। তাহলে কি জন্য অপারেশনাল রিস্ক তৈরি হয়? যারা কাজ করবে, যারা ব্যাংকে তো প্রতিনিয়ত আপডেটিং বা প্রতিনিয়ত আমাদের আর্থিক ডাটা নিয়ে আমাদের কাজ করতে হয়। অতএব আমাদের একটু ভুলভ্রান্তির ফলে আমাদের অনেক ধরনের ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে। এভাবে কিছু ঘুরিয়ে পেঁচিয়ে 2-4 লাইন লিখে আপনার এই যুক্তি উপস্থাপন করা হলো, আমি যাবে লিখে শেষ করবেন। মোট কথা, আপনার অপারেশনাল ঝুঁকিটা আছে, এটা আপনি ফুটে তুলবেন। আচ্ছা, এটা গেল। এটা তো আপনি মানে এটা এদের পড়লে আপনি সহজে বুঝতে পারবেন। তারপরে কি আছে দেখুন, বাংলাদেশে অপারেশনাল ঝুঁকি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ গুলো কি কি। আমি
আপনাদের আগে বলছি যে চ্যালেঞ্জ বলতে আমরা অসুবিধাগুলো লিখবো, অসুবিধা কি কি সমস্যাগুলো হয় সেগুলা। তাহলে সমস্যাগুলো হয় তিনটে খাতে। ব্যাংকের যারা আমি যে ব্যাংকের চাকরি করছি, এই চাকরির যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো বেশিরভাগ হয় তিনটে খাত থেকে। এটা আমি দীর্ঘদিন যে ব্যাংকে কাজ করছি, সে কাজ করার অ্যানালিসিস থেকে আমি বলছি। সেটা হচ্ছে ম্যান পাওয়ারের কারণে একটা কাজ হয়, মানে আমি কাজ করছি, কেউ অদক্ষ, কেউ দক্ষ না, কেউ অলসতা, কাজ করতে চায় না, এরকম বিভিন্ন থাকতে পারে। মানে কর্মচারীর পক্ষ থেকে একটা সমস্যা হতে পারে। আরেকটা সমস্যা হতে পারে কি, আমাদের যারা হচ্ছে ব্যাংকে যারা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে, এদের কঠোর প্রবিধান বা এদের প্রক্রিয়ার কারণে বা এদের প্রসেসের কারণে আপনার সমস্যা হতে পারে। মানে আপনি যে কাজ করছেন সেই কাজটা চ্যালেঞ্জ হতে পারে, যে এটা ছাড়া ইয়ে হবে না, এটা ছাড়া এফডিআর ভাঙা যাবে না, এটা ছাড়া ইয়ে হবে না। এর ফলে কাস্টমার তো খুব ভিআইপি কাস্টমার, এখন আসছে না দেয় তালাকে সব এফডিআর দেখা যাচ্ছে 6 কোটি এফডিআর আছে, সব ভাঙা ভাঙা নিয়ে চলে যাবে। এখন তাকে আমরা সার্ভিস দিতে পারতেছি না ওই ওনাদের বড় সাদের প্রসেসের কারণে। যদি ওরা ভালো জন্যই করেছে, কিন্তু আমাদের এদিকেও তো সার্ভিসটাও দেখতে হবে, তাই না? তো যাই হোক, এইরকম কিছু কারণে আমরা কিন্তু সমস্যা হতে পারে, চ্যালেঞ্জ হতে পারে। আরেকটা কি কারণ? আরেকটা কারণ হচ্ছে আমাদের আইটি সংক্রান্ত কারণ। মানে আমি যে কাজ করছি, যে কম্পিউটারে কাজ করছি, সে কম্পিউটার বা সিস্টেমের কোনো কারণে আমাদের সমস্যা, আমার চ্যালেঞ্জিং হতে পারে। আমার কাজ করতে চ্যালেঞ্জিং হতে পারে। যে কোনো একটা সাপোজ কোনো, এখনো অনেক ব্যাংকে যাবেন, আপনি লোনের ইনফরমেশন চাবেন, ও দিতেই পারবে না। আর আপনি এমন এমন ব্যাংক আছে, আপনি আপনি ক্যাশ অফিসারের কাছে যাবেন বা যে কোনো একটা অফিসারের কাছে যাবেন, লোনের কথা বললেও হুড়মুড় করে অ্যাকাউন্টে মোবাইল নাম্বার দিয়ে ঢুকলো, কত কি আছে ডিটেলস সব বলে দিচ্ছে, তাই না? কত আপডেটেড, কিন্তু অনেক ব্যাংকে সেটা নেই। তাহলে এই জিনিসগুলো আমাদের কি অপারেশনাল মানে ঝুঁকি, শুধু অপারেশনাল ঝুঁকি না, এটা আমি অপারেশনাল ঝুঁকির ক্ষেত্রে বলছি না, যে কোনো ঝুঁকির ক্ষেত্রে আমরা তিনটা সেক্টরকে, মানে তিনটা ভাগে ভাগ করে নেব। তাহলে আপনার কাছে এটা লেখা সুবিধাজনক হবে। এটা কি, আমাদের কর্মচারী কর্মকর্তা অদক্ষতা জন্য হতে পারে, আমাদের প্রসেসের কারণে হতে পারে, প্রসেস খুব কঠোর বা প্রবিধান খুব কঠোর, বাংলাদেশ ব্যাংকের রুলস আমাদের খুব কঠিন, এই কারণে হতে পারে, আর এটা আমাদের আইটির কারণে হতে পারে। এই তিনটা ভাগে আমরা এখানে লেখার চেষ্টা করব, যুক্তি দেব। আশা করি আপনারা যদি এই তিনটা, আপনার যে ডেস্কে কাজ করেন ওই ডেস্কে যদি আপনি ভাবেন, তাহলে আপনার অ্যান্সার গুলো আপনি দিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এটা গেল 99 প্রশ্নটা আমরা একটু আলোচনা করলাম, পর্যালোচনা করলাম, যে এই অধ্যায় থেকে আমাদের আসে পুরো 1 মাসে মানে প্রশ্নটা চলে আসছে আমাদের। তাহলে এখানে এই যে 99তম ব্যাংকিং ডিপ্লোমা প্রশ্ন আমরা এটা দেখলাম। তো মূল কথা হচ্ছে, এটা এই অধ্যায়ে যেহেতু আমাদের 8টা প্রশ্ন আছে, আমরা 8টা প্রশ্ন খুব সুন্দর মতো একটু আলোচনা করার চেষ্টা করবো, যেহেতু আমাদের এখান থেকে প্রশ্ন আসে, বানিয়ে আসে। আচ্ছা, আমরা একটু দেখি এখানে। আপনি ইনশাল্লাহ এই আলোচনাটা যদি একটু মনে রাখতে পারেন, এখান থেকে বানিয়ে লিখতে পারবেন। এটা কিন্তু আমি দেখতেছি যে যে অনেকেই ভাবে ইয়া করছে যে আমারটা পড়ুন, পড়ুন, তা পড়ুন, পড়লে পাস, শিখান। আপনি পড়লে পাস, আপনাকে লিখতে হবে, সূত্র তথ্য ধরে আপনাকে জানতে হবে, তারপর লিখতে হবে। আপনি মুখস্থ থাকবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। খুব কম, 2-1 জন থাকতে পারে, এক্সট্রা অর্ডিনারি থাকতে পারে, কাজী নজরুল রবীন্দ্রনাথ তো সবাই না, তো 2-1 জন থাকতে পারে যে মুখস্থ হয়তো তারা এখনো থাকতে পারে, কিন্তু অধিকাংশ থাকবে না। অতএব আমাদের বুঝে পড়ার বিকল্প নেই, আমাদের এই সূত্রগুলো, ট্রিক্স গুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে এখানে 1 নম্বরে বলা আছে, দেখুন, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের উপাদান। তাহলে খেয়াল করুন, এই ধরনের প্রশ্ন যখন চাবে, স্বাভাবিকভাবে আপনার মাথা কিন্তু ব্যালেন্স জিরো হয়ে আছে। এখন এটা দেখে আরো মাথা গরম হয়ে যাবে, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের উপাদান এটা কি। এখন এর কৌশলটা কেমনে কি এটা আয়ত্ত করবেন আপনি? কৌশলটা আয়ত্ত করলে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট মানে কি, আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় যে রিস্ক হচ্ছে, সেই রিস্কটা যেন সহজে ধরা পড়ে, সেই রিস্কটা যেন সহজে মুছে ফেলা যায়।
সহজে মুছে ফেলা যায়, এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট। এটাকে বলে কি রিস্ক ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। মানে কি অপারেশনাল সম্পর্কিত রিস্ক চিহ্নিতকরণ, মূল্যায়িতকরণ এবং রিস্কগুলোকে মুছা ফেলানো বা রিস্কগুলোকে আমাদের করানো, মানে মিটিগেট করানো, মানে প্রশমিত করানো সম্পর্কিত যে সকল কাজ করতে হয়, সকল কাজ মিলে হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে আমাদের এই অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট যেখানে কার্য প্রক্রিয়া মূলত, তাই না? অপারেশনাল কার্য প্রক্রিয়া, অপারেশনাল রিস্ক সম্পর্কিত কার্য প্রক্রিয়া, রিস্ক যেন তৈরি না হয় সে সম্পর্কিত। আচ্ছা, তাহলে এই রিস্ক সম্পর্কিত যে কার্য প্রক্রিয়া, এটা যে হচ্ছে, এটার উপাদানগুলো কি কি? উপাদান মানে কি 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 জিনিস নিয়ে এই কাজগুলো হচ্ছে আমাদের, খেয়াল করুন। যে আপনাকে তো স্বাভাবিকভাবে মাথা থেকে ঢালা যাবে এটা, এই জিনিসটাই কিন্তু আপনার আমার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এরকম ওয়ার্ড ভিত্তিক আমরা আগে করে নিব, তারপরে আমরা কিন্তু এখানে করব। তাহলে আপনার কাছে আমি আমি গ্যারান্টি দিচ্ছি খুব সহজে লিখতে পারবেন, খুব সহজে লিখতে পারবেন, মুখস্থ থাকবে না, থাকবে না। তাহলে এখানে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি বুঝি, এটা আগে আমরা করবো, আইডেন্টিফাই করব। করার পর এই যে এখানে যে কাজগুলো করছি, যদি আমাদের একটা কথা, আরেকটা কথা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। এই যে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কথা যদি থাকে, এই ম্যানেজমেন্ট, ও ম্যানেজমেন্ট কাকে বলে, ই ম্যানেজমেন্ট কি, এটা কি, যদি ম্যানেজমেন্ট থাকে তার মানে কি আপনি বুঝবেন যে ওটা কাজকে নির্দেশ করতেছে, ওটা কার্যাবলীকে নির্দেশ করতেছে, এটা এটা আপনি ভাববেন। তাহলে ম্যানেজমেন্ট বলতে কার্যাবলীকে নির্দেশ করতে, ম্যানেজমেন্টটা কি, কোন কাজ করা, কি ম্যানেজারের কাজ করাকে ম্যানেজমেন্ট বলে। মানে ম্যানেজমেন্টের সহজ ভাষাটা হচ্ছে কোন ম্যানেজারের কাজ করাকে হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজারের কাজ করাটাই হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে ম্যানেজমেন্ট যদি হয় তাহলে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট কি? অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কিত যে কাজগুলো করায় সেটা হচ্ছে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট। তাহলে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট উপাদান কি? অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট কি কি নিয়ে তৈরি হয়, সেই জিনিসগুলো হচ্ছে উপাদান, তাই না? তাহলে কি কি নিয়ে তৈরি হয়? ভুল ভ্রান্তি জিনিস তো এখানে থাকে, দেখুন, অপর্যাপ্ত, অনুপযুক্ত নির্দেশিকা, নীতি, পদ্ধতি, তাই না? এগুলোর ফলে ভুল হয়। যোগাযোগের অপর্যাপ্ততা, এর ফলে ভুল হয়। ভুল তথ্য এন্ট্রি, এটার ফলে আমাদের সমস্যা হতে পারে, ভুল হতে পারে, ঝুঁকি হতে পারে। অপর্যাপ্ত বলতে এখানে আমাদের বুঝাবে, অপর্যাপ্ত হচ্ছে রিকনসিলেশন, মানে হচ্ছে মিলকরণ, এটা মিলকরণ বুঝাবে। দুর্বল গ্রাহক বা আইনি ডকুমেন্টেশন, আমাদের আইনি ডকুমেন্টেশনের কারণে হতে পারে, এরকম মানে কি কি কারণে আমাদের ওই সমস্যাগুলো দেখা দিতে পারে সেই জিনিসগুলো এখানে তুলে ধরবো। বুঝতে পেরেছেন তো? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ঝুঁকির কারণ প্রক্রিয়া, মানে আমাদের যে বিভিন্ন প্রসেস, প্রসেস, সে প্রসেসের কারণে এটা হতে পারে। তারপরে আছে মানুষ, ঝুঁকির কারণ মানুষ, মানে আপনি আমি যে ভুলগুলা করতেছি। আমি আপনাকে কি বললাম, কোনো ঝুঁকি প্রতিবন্ধকতা যদি হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে মাথায় আগে সেটিং করে নেবেন। যে রাজ্জাক ভাই বলছিল যে ৩টা ভাগে ভাগ করে, একটা হচ্ছে অদক্ষ মানে ম্যান পাওয়ার, একটা হচ্ছে হেড অফিসের যে প্রসেস, কার্য প্রসেস, আর একটা হচ্ছে আইটি সম্পর্কিত। আরো থাকতে পারে এরকম বাইরের বাজার পরিবেশ বা প্রতিযোগিতার অবস্থা থাকতে পারে, রাজনৈতিক অবস্থা, দেশের রাজনৈতিক অবস্থা থাকতে পারে, এরকম থাকতে পারে। হ্যাঁ, তবে আমাদের ৩টা হচ্ছে মেইন। আচ্ছা, তো এখানে মানুষ আছে আমাদের অভ্যন্তরীণ, মানুষের কোনো কি হতো, অভ্যন্তরীণ নির্দেশিকা, নীতি ও পদ্ধতির লঙ্ঘন। আপনি আমি হয়তো গ্রাহ্য করতেছি না, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দিচ্ছে, করবো না, এটা আমি এভাবে করবো, এইভাবে, এই যে এই নীতি লঙ্ঘন হয়ে যাচ্ছে। অর্পিত কর্তৃত্ব লঙ্ঘন, কর্তৃত্ব লঙ্ঘন করছেন আপনি, হেনস্থা করছেন, একজনের উপর অধিক কাজ চাপিয়ে দিয়ে তার কাছ থেকে আদায় করে নিচ্ছেন, এই জিনিসগুলো করে নিচ্ছেন। এগুলো আমরা মানুষ হিসেবে আমরা তো করে থাকি, তাই না? এগুলো আমাদের করা যাবে না। অপরাধমূলক কাজ, এগুলোর ফলে তো রিস্ক হয়, অনভিজ্ঞ করবে, এটা বলা আছে, দেখুন ওই জিনিসগুলো বলা আছে। মানে আমরা কি কি কারণে রিস্ক তৈরি হচ্ছে সেই জিনিসগুলো এখানে বলা আছে, সিস্টেমের কারণে, এই যে ঝুঁকির কারণে এখানে সিস্টেম বলা আছে। দেখুন, আপনি সুন্দর মতো যে কোনো অধ্যায়ের যে কোনো বইয়ের আপনার ওই যদি আসে, চ্যালেঞ্জ, অসুবিধা, এই ধরনের যদি আসে, আপনি ৩টা ভাগে ভাগ করে নেবেন। আমি কিন্তু আবার বলছি, ম্যান পাওয়ার, আমাদের প্রসেস, কাজের প্রসেস, আর হচ্ছে আমাদের আইটির সমস্যা থাকতে পারে আমাদের। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এখানে আমাদের বাহ্যিক কারণগুলো এইভাবে আমাদের দিতে হবে, ওইরকম না, এটা আমরা ঢালাও ভাবে লিখে যাব। ঠিক আছে, একটু পয়েন্ট আকারে লিখে যাব। আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। এটা কৌশল, এই কৌশলে যদি আপনি আগে যান, একটা সাবজেক্টও আপনার হবে না। একটু কৌশল আয়ত্ত করেন, মুখস্থ বিদ্যা মানে মুখস্থ আপনি থাকবে না, রাখতে পারবেন না। আচ্ছা,
তারপরে বলছে ডিসকাস দ্য অপারেশনাল রিস্ক লস ইভেন্ট টাইপ অ্যাজ আইডেন্টিফাইড ইন বেসেল ফ্রেমওয়ার্ক। এখন বেসেল ফ্রেমওয়ার্কের শনাক্তকরণ ইভেন্ট ভিত্তিক অপারেশন ঝুঁকি নিয়ে আলোচনা করুন। ইভেন্ট ভিত্তিক অপারেশনাল ঝুঁকি নিয়ে আলোচনা করুন। আচ্ছা, কিছু ইভেন্ট দিয়ে মানে কিছু ঘটনা দিয়ে আমরা এখানে ইয়া করতে পারি, এটা আমাদের আসতে পারে ভালো ইভেন্ট ভিত্তিক, মানে কোন একটা ঘটনা দিয়ে, কেস স্টাডি দিয়ে, কোনো ঘটনা দিয়ে আমরা এটা কোন ধরনের ঝুঁকি মধ্যে পড়ছে সেটা আমরা অপারেশনাল ঝুঁকিগুলো আমরা সেখানে এটা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমাদের শরিয়া ব্যাংকিং আলোচনা হচ্ছে না। শরিয়া ব্যাংকিংটা আমাদের কাছে ইজি, বা আপনি একবার পড়লে মনে হয় ওটা হয়ে যাবে। ওখানে বলারও কিছু নেই, কোনো কিছু নেই, হয়তো বা আমার চেয়ে আপনি হয়তো বা কৌশল বেশি জানেন। হ্যাঁ, যেহেতু ইসলামিক কিছু কথাবার্তা ওখানে আছে। কিছু না, অনেক কথাবার্তা ওখানে আছে ইসলামিক, যেহেতু বলাই আছে শরিয়া বেসড ব্যাংকিং। আপনার মনে হয় ওটা দেখলে ইয়ে আছে, কিন্তু ওর উপর কি বলা দরকার আছে? এখন আমি এই সাবজেক্ট গুলো একটু দেখে দিই। এখানে অঙ্ক আছে, অঙ্কগুলো দেখবো আমরা। আর পড়ার কৌশলটা আপনাদের, এটা আমি যত সিলে সিলে বলতেছি, এটা শুধু আপনারা একটু ধরে রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আমরা এখন দেখব ইভেন্ট ভিত্তিক এরা বলা আছে। অভ্যন্তরীণ জালিয়াতি বৈচিত্র্য এবং বৈষম্যমূলক ঘটনাগুলি বাদ দিয়ে প্রতারণা, সম্পত্তি অপব্যবহার বা প্রবিধান আইন বা কোম্পানির নীতিকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে একটি ঘটনা। এ ধরনের কাজের কারণে ক্ষতি, যাতে অন্তত একটি অভ্যন্তরীণ পক্ষ জড়িত থাকে। তাহলে এখানে আমাদের অভ্যন্তরীণ জালিয়াতির ফলে আমাদের ব্যাংকে অনেক সময় দেখা যায় না যে অমুক কর্মচারী অমুক এর সাথে কেলেঙ্কারির সাথে জড়িত থাকে, এরকম সাথে আমার জড়িত থাকা যাবে না। এবং এর উদাহরণগুলি হচ্ছে, এর ইভেন্টগুলি কি ঘটনার মধ্যে দিয়ে এটা হয়ে থাকে। এখানে আছে পজিশনের ইচ্ছাকৃত ভুল রিপোর্টিং, কর্মচারী চুরি, এবং একজন কর্মচারী নিজের অ্যাকাউন্টে ইনসাইড ট্রেডিং, নিজের অ্যাকাউন্টে বারবার হচ্ছে ট্রেডিং করে থাকে, ব্যবসা করে থাকে, এবার জমা দিয়ে থাকে, আবার উঠাচ্ছে, এরকম করে থাকে। বাহ্যিক প্রতারণা, তৃতীয় পক্ষের দ্বারা প্রতারণা, সম্পত্তি অপব্যবহার বা আইনের লঙ্ঘন করে এমন ধরনের কাজের কারণে ক্ষতি। উদাহরণগুলোর মধ্যে হচ্ছে ডাকাতি, চেক আইটেম, কম্পিউটার হ্যাকিং থেকে ক্ষতি। এই আচ্ছা, এই যেগুলো পড়ে নিন, এগুলা আপনারা এই যে থ্রি লাইন ডটস, যেটার উপর থেকে প্রশ্ন প্রায় আমাদের আসে হয়। হ্যাঁ, আমরা এখানে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন আমরা এখানে পড়বো। এটা পড়লে আপনার মানে মোটামুটি আর ইয়ে থাকবে না। আমরা মনে রাখবো প্রতিরক্ষার প্রথম লাইন সবসময় জন্য হচ্ছে ফ্রন্ট লাইনার, আপনার ফ্রন্ট লাইনার আপনি, আমি বিজনেস লাইন, বিজনেস লাইন ম্যানেজমেন্ট, মানে আমরা আমাদের যারা বিজনেসে সরাসরি যারা সম্পর্কিত, ব্রাঞ্চে যারা কাজ করে তারা হচ্ছে এটা প্রতিরক্ষার প্রথম লাইন। প্রতিরক্ষার দ্বিতীয় লাইন স্বাধীন অপারেশনাল রিস্ক ফাংশন, মানে স্বাধীনভাবে আর অপারেশনাল কাজ করে থাকে প্রতিরক্ষার দ্বিতীয় লাইন, যেটা আমি বললাম ব্যাক অফিসে যারা কাজ করে। তৃতীয় লাইন হচ্ছে স্বাধীন পর্যালোচনা, এখানে আমাদের অভ্যন্তরীণ বাহ্যিক নিরীক্ষা থাকে, মানে অডিট কমিটি, এরা তাহলে অডিট। আমাদের এটা হচ্ছে অপারেশনাল ব্যাক অফিস, এটা হচ্ছে কি ফ্রন্ট অফিস, মানে হচ্ছে ব্রাঞ্চ অফিস। এই শেষ, এই তিনটা লাইন খালি মনে রাখবেন, শেষ, আপনার এটা আর কাহিনী নেই, কাহিনী খেল খতম। কারণ আপনি বানিয়েও ৩-৪ কলম লিখতে পারবেন ইনশাল্লাহ। প্রতিরক্ষার প্রথম লাইন হচ্ছে, প্রতিরক্ষার প্রথম লাইন আমাদের বিজনেসে যারা সরাসরি থাকে, ব্রাঞ্চে যারা কাজ করে তারা, ব্রাঞ্চের প্রত্যেকটা এমপ্লয়ি সরাসরি বিজনেসের সাথে সম্পর্কিত থাকে, এবং তারা ব্যাংকগুলোর মধ্যে প্রথম চ্যালেঞ্জিং ফেস তারা ইয়া করে আর কি, মুখোমুখি হয়, চ্যালেঞ্জিং ফেসের মুখোমুখি হয়। তারা বিভিন্ন রকম ক্রিয়াকলাপগুলো, প্রারম্ভিক যে ক্রিয়াকলাপগুলো, এই ক্রিয়াকলাপগুলো তাদের কাছ থেকে তৈরি হয়, মানে প্রথমত ব্রাঞ্চ থেকে তৈরি হয়। তারপরে ব্যাক অফিসে যদি আপনারা দেখবেন, ব্যাক অফিসে তারা কি করে, এই যে প্রথম লাইনে যারা আছে ফ্রন্ট অফিসে,
ফ্রন্ট লাইনে যারা আছে তাদের কি করে, তাদের সাপোর্ট দিয়ে থাকে। এখানে যদি একটা পড়ে দেখি, দেখুন, একটি পৃথক স্বাধীন অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন হলো প্রতিরক্ষার দ্বিতীয় লাইন, যা অপারেশনাল ঝুঁকি বুঝতে এবং পরিচালনা করতে ব্যবস্থাপনাকে সহায়তা করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ফাংশনটি সাধারণত বিজনেস লাইনের অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের কার্যক্রমের পরিপূরক, নীতি পদ্ধতি এবং মান প্রবর্তনের সহায়তা করা এবং বিভিন্ন ব্যবসার ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে সমন্বয় সাধন করা স্বাধীন অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট ফাংশনের দায়িত্ব। যেটাই বলুন না কেন, যাই হোক, মানে এরা যে কাজটা করবে সে কাজটা হচ্ছে মূলত এদের সাপোর্ট দিবে ১ নম্বরে। আর এরা যেটা অডিটের কাজটা কি, অডিটের কাজ ১ নম্বর কেউ ভুলভ্রান্তি ধরে দিবে, ওদের ভুলভ্রান্তি ধরে দিবে, এদের ভুলভ্রান্তি ধরে দিবে, তাই না? এই জিনিসটা হচ্ছে আমাদের অডিটের কাজ। এর উপর আপনি বানিয়ে লিখবেন, আর কিচ্ছু লাগবে না, শেষ। আপনি ৩টে লাইন মনে রাখবেন। অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ধাপসমূহ আলোচনা করা অনেক গুরুত্বপূর্ণ। অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের ধাপ, প্রসেস বলতে আমরা প্রক্রিয়া বুঝি, এটা কিন্তু প্রসেসের লেখা আছে, এখানে হয়তো লেখা থাকবে প্রক্রিয়া। অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা করুন, এখানে বলা থাকবে প্রক্রিয়া, প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা করুন। তাহলে যখনই এরকম প্রক্রিয়া থাকবে, মানে প্রক্রিয়া একটা জিনিস কি, একটা রাউন্ড জিনিস, একটা শেষ, এই দিক দিয়ে আমাদের শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে, এরকম কাজ শুরু হয়েছে, একবার শেষে আসে, শেষ না, এটা আবার চলতেই থাকবে। তাহলে ব্যাংকে কোনো প্রক্রিয়া বলতে আমরা যেটা বুঝি, যে কোনো কার্যাবলী সম্পূর্ণ করার জন্য আমাদের ধারাবাহিক ভাবে যেটা চলতে থাকে, কোনো শেষ নাই, আর শেষ আবার শুরুতে শুরু, আবার এইরকম ভাবে চলবে। মানে তাহলে রিস্ক ম্যানেজমেন্ট, অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট প্রক্রিয়াটা কি, আমাদের রিস্ক গুলো তৈরি আগে চিহ্নিত করবে, সেটা মূল্যায়ন করবে, সেটা শ্রেণীবিন্যাস করবে, মনিটরিং করবে, নিয়ন্ত্রণ করবে, তাই না, প্রশমন করবে, এই জিনিসগুলো লেখা। অর্থাৎ ঝুঁকি সৃষ্টি হয়েছে এটা চিহ্নিতকরণ থেকে শুরু করে ঝুঁকি প্রশমিত করা পর্যন্ত যাবতীয় কার্যাবলী সম্মিলিত রূপই হচ্ছে প্রক্রিয়া। তাহলে এখানে আমাদের কি কি করি, শনাক্ত করি, মূল্যায়ন করি, ঝুঁকি মূল্যায়ন করি, ঝুঁকি এটা কিরকম আমাদের কাছে, কত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, মনিটরিং, রিপোর্টিং করি, নিয়ন্ত্রণ করি, প্রশমন করি। তাহলে এগুলা হচ্ছে আমাদের কাছে প্রক্রিয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আমি আজকে আর এটা নিয়ে আর বলছি না, আগামী দিন ৫ নম্বর থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। শরিয়া ব্যাংকিংটাও আমি একটু আলোচনা বাদ দিতে যাচ্ছি, আগামী দিন ইনশাল্লাহ এটা আলোচনা করব। আর এই প্রশ্নটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট, আমরা সামনের দিন দেখবো ইনশাল্লাহ। এটা আমরা সামনের দিন দেখবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।